আমাদের আজকের গল্প তুলসী তলা, কলমে ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। এই বাড়ির মেজকর্তার ছোট মেয়ে উষারানী, বড় ছেলের পর পর দুই ছেলে, আর মেজ বউয়ের পর পর দুটো মেয়ে। ছোট মেয়ে জন্মাতেই মেজ বউ কাঁদতে থাকলো। আবার মেয়ে, বংশধর হলো না। প্রভু জগন্নাথের কাছে মানসিক করলে, বললে, ঠাকুর আমার যেন পুত্র সন্তান হয়। মেয়েটার জন্ম নিয়ে সবাই দুঃখ করলে। কেউ কেউ বললে ভগবানের চোখ কানা, শুধুই মেজকর্তার মুখে হাসি। এমন পৌষ মাস, উঠোন লক্ষ্মীর পুজো হচ্ছে, ঠাকুরের ভোগ দিতেই বাকি। অমনি আনন্দ অসহ্য হয়ে গেল। বুড়ো কর্তা পুজোর আসন থেকে উঠে এলো, বললে, মুখুজ্জকে ডেকে ভোগ দেবার বন্দোবস্ত হোক, আমাদের এখন ছোঁয়া ন্যাপা করা যাবে না। মেজবউ নিজেকে দোষারোপ করতেই মেজকর্তা বললে, এই তো আমার উষারানী বউ, মুখখানা দেখো, যেন আলো ঝলমল করছে। শাশুড়ি একবার আতুর ঘরে ঢুকলে। এই বাড়ির গিন্নিমা রাসমণি বউয়ের মাথায় হাত দিলে, বললে, জন্ম মৃত্যুর আমরা কে মা? একটা প্রাণের জন্ম হলো, তাকে অভিবাদন জানাও। জন্ম মানেই সৃষ্টি, আর সৃষ্টি মানেই আনন্দ। শাশুড়ির মুখ থেকে এই কথা শুনে মেজবউ বললে, জগন্নাথের ধ্বজার কি হবে মা? অতগুলো টাকার সদ্গতি হলো না। বউয়ের কথাতে বিরক্ত হয় রাসমণি। এরা কত ছোট, তবু চিন্তার ক্ষেত্রে মধ্যযুগেই পড়ে আছে। বললে, সুস্থ হও বৌমা, তারপর না হয় ভাববে। ঘরে এলো রাসমণি। আজ আর তুলসী তলায় ওঠা যাবে না। তুলসী পাতা চাই পুজোয়। মুখুজ্জেরা ওদের দরিদ্র গোষ্ঠী, অশৌচে ওরাই ভরসা। বাড়িতে সীতানাথ, শালগ্রাম শিলা, নারায়ণ বিষ্ণু, তুলসী ছাড়া নারায়ণ পুজো হয় না। অথচ একটা নারীর জন্ম নিয়ে গর্ভধারিণী দুঃখ করছে। এই তুলসীর তলা বড় পবিত্র। ছোট্ট গাছটার মধ্যেই আছে পূর্বপুরুষদের ছায়া। মনে হয় ওর শিকল অতল গভীরে। সবাই বলে তুলসী বর্ষজীবী। ভুল বলে, যুগ যুগ ধরে ঐতিহ্য বহন করে তুলসী। এসব ভাবতে ভাবতেই রাসমণির চোখ থেকে নেমে আসে জলের ধারা। এই নারী জীবন, সবাই যেন পুতুল খেলে। তবুও তো তুলসীর অভিশাপ থেকে নারায়ণ নিস্তার পাননি। সুন্দরী তুলসীর তপস্যায় সৃষ্টিকর্তা ব্রহ্মা বলেছিলেন, বলো তুলসী, তুমি কি বর চাও? অপাপবিদ্ধ তুলসী চেয়েছিল, হে দেব, আমি নারায়ণকে প্রতিরূপে চাই। তখন কি জানতো তুলসী তার আরাধ্য পরমপ্রিয় তার সাথে প্রতারণা করবে? তুলসীর মতো প্রতিটি নারীর জীবন, রাসমণিও তাই। আজ সন্ধ্যা প্রদীপ জ্বালাবে না রাসমণি। গঙ্গা স্নান করে ষষ্ঠীর পুজো করে তবে তুলসীর তলায় যাবে। এর মধ্যেই বসন্ত মুখুজ্জের ছেলে হাজির। হাঁক দিলে, অতাত্মা, তুলসীর পাতা তুলব তো। এই ছেলেটার কথাগুলো বড় আধো আধো। রাসমণি ঘর থেকে বের হলো। বললে, ছোটন, তুই তুলসীর মন্ত্র জানিস? ছোট বোকা বোকা তাকায়। বলে, তারকেশ্বরে পইতে হয়েছে, পইতেটা থেকালেই সব শুদ্ধ। রাসমণি হাঁ হাঁ করে ওঠে। বললে, আমি বলে দিচ্ছি, শুনে শুনে বল। রাসমণি আওড়ে চলে। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, ডালে কৃষ্ণ পাতায় হরি, স্বর নারায়ণ তুলসী তুলি। ছোট নাধ বুলিতে কি যে বলে। তা হোক, গলায় পইতেটা তো আছে। রাত্রে কচিটা ট্যাঁ করে কাঁদছে। ওর মায়ের বুকে এখনো দুধ আসেনি। পেটে ভাত পড়লেই মাতৃকরুণা ধারা নেমে আসবে। খিলখিল করে হাসবে শিশু। কাঁচা নাড়িতে এমন ভাত দেওয়া যাবে না। ঘর থেকে মধু নিলে রাসমণি, কচিটার মুখে মধু দিলে। রাতের অন্ধকার নেমে এলে রাসমণি ভেবে চলে, লক্ষ্মী মায়ের পদচিহ্ন তুলসীর তলায়। শাশুড়িমা মঙ্গল ঘট বসাতো। রাসমণি বলেছিল, নারায়ণ শালগ্রাম শিলা কেন মা? ভগবান তবে কি পাথর? শাশুড়ির মুখ থেকেই কত গল্প শুনেছিল রাসমণি।
তুলসীর সাধনাতে ব্রহ্মা তুষ্ট হয়ে বর দিতে চাইলে তুলসী নারায়ণকে চাইলে। ব্রহ্মা বললেন, নারায়ণকে পেতে গেলে আগে এক দানবের সাথে বিয়ে করতে হবে। সে দানবের নাম শঙ্খচূড়। দোর্দণ্ড প্রতাপ শঙ্খচূড় জানত তার স্ত্রী তুলসীর সতীত্বের শক্তি তাকে দেবালক জয় করাবে। আর দেবতারা নারায়ণের শরণাপন্ন হলে নারায়ণ শঙ্খচূড়ের ছদ্মবেশে তুলসীর সতীত্ব নষ্ট করলে, আর দেবাদিদেব শঙ্খচূড়কে হত্যা করলে। একটা নারীর জন্য দেবকুলকে প্রতারক হতে হলো, আর অসহায় তুলসীর ভালোবাসাকে পায়ে দোলে গেল নারায়ণ। হায় নারী, হায় তোর ভালোবাসা। রাসমণি চেয়েছিল অনেক লেখাপড়া করবে। রামকালী চাটুর্যের মেয়ে সে। দাদারা কত বড় বড় অফিসার, বাবা ব্রিটিশ আমলের জুরি বিচারক। রাসমণি তখন 18 বছর বয়স হয়ে গেছে, বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। যেখান থেকেই বিয়ের সম্বন্ধ আসে সেখানেই খবর আসে মেয়েটা বড্ড মোটা, তার উপরে গায়ের রং কালো, এই মেয়ে চলবে না। রাসমণি বীতশ্রদ্ধ, বিয়ে করবে না ঠিক করল। কত বড় নামকরা বাবার রক্ত তার শরীরে বইছে, অথচ তখনকার সমাজ মেয়েদের দায় মনে করে। বড় টানাপোড়েনে নেমে এলো রাসমণির জীবনে। বাড়িতে দাদাদের কাছে লেখাপড়া করে ঠিকই, তবে পাড়া প্রতিবেশীদের টিপ্পনি কম নয়। বিয়ের বাজারে ইংরেজি জানা, দেশ বিদেশের কাহিনী পড়া রাসমণির কোনো দাম নেই। যতবার দেখতে আসে ততবার মনে হয় দেবতা বলির পশু নিজে পছন্দ করতে এসেছে। না না, এমন মেয়ে চলবে না। সব ছেলে মেয়ে কালো কিষ্কিন্ধা হবে। রাসমণির মনে হয় বিবাহ তার সব কেড়ে নেবে। তার মনের অধিকার অন্যের হাতে, তার শরীরের অধিকার অন্যের হাতে। রোজ রোজ এক একটা অপমান। বারবার শোনানো হয়, তুমি কুৎসিত, তুমি কালো, তুমি চলনসই নও। সেদিন ঘটে গেল ঘটনাটা। মহিষাদল থেকে রাসমণিকে দেখতে এলো। ছেলে অবস্থাপন্ন, পৈতৃক সম্পত্তির আস্ফালন আছে। ছেলের বয়স 23। পাত্রপক্ষের সামনে হাজির করানো হলো রাসমণিকে। কত প্রশ্নের সম্মুখীন হবার পর একজন তার চুল খুলে দিল। তারপর তাকে পা দেখাতে বললে। একজন স্ত্রীলোক বললে, আসলে পাত্রীর খড়ম পা চলবে না, ওটা অশুভ। তারপর একটু হেঁটে যেতে হলো। চলন ধীরস্থির কিনা, কিন্তু যখন পাত্রপক্ষ থেকে নির্দেশ এলো, একটু দাঁত বার করে হাসো, তখন রাসমণির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। চেয়ার থেকে উঠে হনহন করে ঘরের দিকে যেতে যেতেই প্রত্যয়দীপ্ত কণ্ঠে বললে, আপনারা আসতে পারেন, আমি বিবাহ করব না। পাত্রপক্ষ বললে, মেয়েটার বয়স হয়েছে, আমাদের ছেলে বয়সে ছোট। ওরা গান্ডে পিণ্ডে গিলে চলে গেল। আর ঘরের মধ্যে বিছানায় উপর হয়ে কাঁদতে লাগলো রাসমণি। বেশ কিছুটা কাঁদার পর মনের সাথে বোঝাপড়া করল সে। রাতে বাবার ঘরে প্রবেশ করলে বললে, বাবা, আমি বিবাহ করব না, আমি নার্সের কাজ করতে চাই, আর তো পীড়িত মানুষকে সেবা করতে চাই। বিচারপতি রামকালীর জহুরির চোখ। মেয়ের মাথায় হাত দিয়ে বললে, জানি মা, জানি তোমার অপমান আমাকেও বাঁচে, তবে জানো কি মা, এই সমাজ বড় পিছিয়ে আছে। আমি তোমার জন্য শিক্ষার ব্যবস্থা করেছি, তুমি বুদ্ধিমতী। আমার বিশ্বাস একদিন তোমার জন্য সবাই পাগল হবে, সবাই বুঝবে আসল আর মেকির পার্থক্য। একটু সহনশীল হও, যে সয় সে মহাশয়। তোমার বিবাহ আমি দেব মা, আর খুব সাধারণ কেউ হবে সে। নার্সের কাজের চিন্তা তুমি ত্যাগ করো। এবারে একটা সম্বন্ধ এলো, খুব সাধারণ ঘর। ছেলেরা 3 ভাই, 2 ভাই সংসারী। মা বাবা গত হয়েছেন, জমি জমা কিছু আছে। মাটির বাড়ি 3 মহলা। দাদাদের অবস্থা ব্যবস্থা ভালো, বড়জন ব্রিটিশ কোম্পানির বড় চাকুরি করেন। মেজ খুব পড়তি অবস্থা নয়। 2 জনের কোঠা বাড়ি, শুধুই পৈতৃক মাটির ভিটে ছোট জনের। তবে এখনো একান্নবর্তী সংসার, পৃথক অন্ন হয়নি এখনো। অবশেষে সানাই বাঁচল, পাত্র সুদর্শন। সকলেই বললে, এত সুদর্শন পাত্র জুটল এই মেয়েটার কপালে। বিচারপতি রামকালী ভাবলেন মেয়েটা সুক্ত হবে, নাইবা সমৃদ্ধি থাকলো। আর ছেলেদের সংসারে মেয়েটাকে অবাঞ্ছিত করে রেখে দেওয়া
কোনো কাজের কথা নয়। রাসমণির গহনা দেখে সকলের তাক লেগে গেল। সোনার গহনাতে মুড়ে দিয়েছেন রামকালী চাটুজ্জে। টায়রা, টিকলি, মান্তাসা, বাজুবন্ধ, সাতনড়ি হাড়, হরেক রকম বালা, চিক, চুড়ি কি নেই। সে তো সাধারণ ঘরের মেয়ে নয়, বিচারপতির মেয়ে। বর্ধমানের এক অজপাড়াগাঁয়ের বউ হয়ে প্রবেশ করল রাসমণি। দুই যা এসে বউ দেখে হেসেই খুন। বড় বউ বললে, বাবা, ওইটুকু পালকিতে এই গন্ধমাদন ঢুকেছে কি করে? চারিদিকে ব্যঙ্গ বিদ্রুপ নতুন বউয়ের কানে এলো। বরণ পর্ব শেষ হলে মাটির বাড়িতে প্রবেশ করল রাসমণি। মেজ বউ বর বেশি দেওরকে ঠেক দিয়ে বললে, কি বউ আনলে গো ঠাড়পো, 7টা শেয়ালেও খেতে পারবে না এমনই গতর। এমন ভাষা এর আগে কখনো শোনেনি রাসমণি, তবুও চুপ করেই রইল। বাবা যে সেদিন বলেছেন, যে সয় সে মহাশয়। বিবাহ বাসর হয়ে গেল। এবার বাস্তবের ঝড় আছড়ে পড়ল রাসমণির জীবনে। রাজনন্দিনী এখন মাটির বাড়িতে। আর কোথায় তার বাউন্ডুলের স্বামী? সারাদিন তার দেখাই নেই। যা দুজন সারাদিন ফরমাস করে, এটা করো ওটা করো। সংসারের সব কাজ রাসমণির ঘাড়ে। তার স্বামীর আয় উপায় নেই। অতএব ঝিয়ের কাজ করে পেটের দাবি মেটাতে হবে। রাসমণির স্বামীর নাম ডাকাছে একটা ব্যাপারে, সে জাত শিল্পী। গান, কথকথা, কবির লড়াই, যাত্রার পালা, লেখা এই নিয়েই মেতে থাকে সে। তার খেয়াল নেই ঘরে তার বউ আছে, তার পেটে বেড়ে উঠছে আগামী শিশু। তীব্র অভিমান হয় রাসমণির। তবে কি তার রূপ নেই বলে স্বামীর কাছেও তার মূল্য নেই? দাসক কি তার জীবনের পরিণাম? সে তো বৈভব চায়নি, একটু ভালোবাসার কাঙাল সে। স্বামীর কি সেটাও দেবার ক্ষমতা নেই? রাসমণি এখন 3 সন্তানের জননী, কিন্তু তাদের বাপের বাউন্ডেলেপনা অব্যাহত। ভাবলে দিন বুঝি এমনি চলে যাবে। বড় 2 ভাইয়ের বউ দেখলে এদের খরচ খরচা বেড়েই চলেছে, অথচ উপার্জনে মন নেই ছোট দেওরের। আগে 2টো পেট ছিল, এখন আবার 5টা। পৈতৃক সম্পত্তির থেকে যা পাওয়া যেত দুজনের খরচা মিটে যেত, সাথে বিনি পয়সার ঝি ছোট বউ। কিন্তু এখন এদের পৃথক করতে হবে। ইচ্ছে করে ওরা রাসমণিকে জ্বালাতে লাগলো। রাসমণি দেখলে তার সন্তানেরা কত অবহেলিত। মাতৃহৃদয় তার কেঁদে উঠল। এমনি করে সব শেষ হতে সে দেবে না। একবার ভাবলে বাপের বাড়ি চলে যাবে, কিন্তু মনে সায় দেয় না। নানা চিন্তা তাকে গ্রাস করে। সন্ধ্যা ঘনিয়ে এলে 2টো ঘুঁটে ধরায়। চারিদিকে ধুনোর গন্ধ। এরপর তুলসীর মূলে ধূপ দিতে দিতে ঈশ্বরকে স্মরণ করে, সকলের মঙ্গল কামনা করে। তারপর কাঠের উনান ধরিয়ে রান্নাশালে রান্না করবে। বড় 2 যা কেউ আসবে না, তারা বড় লোকের বউ। পায়ের উপর পা দিয়ে থাকবে আর 2টো খেতে দিয়ে রাসমণিকে করুণা করবে। কাঠের উনুন জ্বালাতে কত কসরত করতে হয়, বাপের বাড়িতে এসব সে দেখেনি। সকালে কাঠের গুঁড়ি চেলিয়ে তার ডান হাতে কত ব্যথা। কে বুঝবে, কে শুনবে তার কথা? কত রাতে স্বামী ফিরবে? তারপর রাসমণি পরিশ্রম ক্লান্ত শরীর নিয়ে টলতে টলতে উঠে খেতে দেবে, তারপর নিজে খাবে। এবারে নিয়ম, স্বামীর আগে খেতে নেই। আজ কোটাল পুকুরের পাশে যে বাঁশঝাড় আছে সেখানে বাঁশ কাটতে গিয়েছিল রাসমণি। এই বাঁশ শুকালে রান্নার সুবিধা। বাড়ির পুরুষ মানুষদের কাজটাও এখন রাসমণির ঘাড়ে। তবে একা একা কাজ করতে করতে তার মনের ভিতরে কে যেন বলে, রাসমণি তুই সব পারবি, মানুষ সব পারে। কোটাল পুকুরে মাছ ধরছিল সয়াহরি, খুব সাদাসিধেই সয়াহরি। জমি জায়গার দালালি করে কমিশন পায় আর পুকুরের মাছ ধরে। কথায় কথায় বললে, বৌঠান, ঘোষেদের এক প্লটে 8 বিঘে জমি আছে, ওরা বিক্রি করবে। তা তোমার বাপের বাড়ির অবস্থা তো শুনেছি খুব ভালো, ধনী লোক। আমাদের নরেশটা বাউন্ডুলে, জমিটা রাখতে পারলে তোমার অলাভ হবে না, আর আমার সংসারেও 2 পয়সা আসবে। সয়াহরির কথায় মৃদু হাসে রাসমণি। বললে, হরিদাদা, মেয়েদের বিয়ের পর শ্বশুরের ভিটেটাই স্বর্গ, আর ওতে তোমার ভাইয়ের অমর্যাদা হয়। হরি তবু বলেছিল, বাচ্চাদের মুখ চেয়ে বললাম বৌঠান,
যদি হয় বলো, এসব কথা পাঁচকান করো না। দুরাত্মার অভাব নেই, তাদের ছলেরও অভাব নেই। আজ তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে গলায় কাপড় জড়িয়ে গড় হয়ে পেন্নাম করতে করতে চোখের জলে ঠাকুরকে বললে, রাসমণি, হে তুলসীর তলা, কত যুগ ধরে এই বংশ তোমায় পুজো করছে। পূর্বপুরুষদের মতো তুমিও সত্য। তুমি আমাকে সঠিক পথে নিয়ে চলো। আমার সন্তানেরা যেন দুধে ভাতে থাকে ঠাকুর। রান্না করতে করতে একটা বুদ্ধি মাথায় এলো। শীতের দিনে কাঠের উনুনের পাশে বসলে বেশ লাগে। ডাল সাতলে ফুলকপি ভাজতে লাগলো রাসমণি। নুন আর হলুদ দিয়ে লাল করে ভাজলে। বড় ছেলেটার খাওয়ার মুখ হয়েছে ভালোই। একটা বাটি নিয়ে এসে বললে, আমাকে ফুলকপি ভাজা দাও, খাবো আমি। সামান্য কপি ভাজা, তাই নিয়ে লেগে গেল হুলুস্থুলু। কথায় আছে, যাকে দেখতে নারী তার চলন ব্যাকা। বড় বউয়ের মুখ নয়, যেন খুর। বললে, হেলা ছোট বউ, আমাদের বংশের কোনো ছেলেকে এমন আদেকলাপানা হতে দেখিনি। এ কি তোর ছেলে মানুষ করার ছিরি? সবেতেই অত নোলা ভালো নয়। অমনি বাটি ভর্তি করে ছেলেকে খাইয়ে দিলি। কে খেলো কে না খেলো কোনো দেখাশোনা নেই তোর। পয়সা খরচ করতে তো হয় না, বিনি পয়সার সংসার পেতেছ। দিব্যি স্বামীকে নিয়ে সুখের সমুদ্রে ভাসছ। আর আমাদের কর্তারা বোকার হদ্দ, পাগলেও নিজের ভালো বোঝে। ভাই ভাই করে শেষ হয়ে গেল। ওদের চেহারার দিকে তাকাতে পারি না। রাসমণির মনে হলো মাটিটা দ্বিধা হলেও ঢুকে পড়ে। নিদারুণ কষ্টে সেদিন ওই দুধে বালক ছেলেটাকে পাখাড়ি দিয়ে পেটালে রাসমণি। কাঁদতে কাঁদতেই ছেলেটা ঘুমিয়ে পড়ল। রান্নার পর সব খাবার রান্নাশালে রেখে দিলে রাসমণি। না না, এমন অপমানের অন্ন সে স্পর্শ করবে না। রাতের অন্ধকারে ঘরে কুপি চালিয়ে দেখলে ছেলেটার গায়ে পাখাড়ির দাগ। হাত বুলাতে বুলাতেই ডুকরে কেঁদে উঠল রাসমণি। রাত গভীর হয়, এখনো স্বামী ফেরেনি। চোখ যায় তিজোরির দিকে। এতদিন নিজেকে অসহায় ভেবে এসেছে। আজ মনে হলো আমার গয়নাগুলো আছে। বাবা রামকালী চাটুজ্জে বলতেন, গয়না হলো শ্রীধন, সময়ের আবরণ, আবার অসময়ের পেট ভরণ। আজ রাসমণির মাথার মধ্যে নতুন আলোর ঝলকানি এসেছে। রাসমণি গয়নাগুলো বার করলে, তারপর শিশুদের মুখের দিকে তাকালে। মনে হলো শিশুদের ঘুমন্ত মুখের থেকেই গয়না অনেক তুচ্ছ। কাল সয়াহরি দাদার সাথে দেখা করতে হবে। ঘোষেদের এক প্লটে 8 বিঘে জমি কিনবে রাসমণি। মনে মনে বললে, তোদের মা আছে, তোদের আবার কিসের ভয়? নিজের সন্তানের ভবিষ্যৎ মা তৈরি করবে। অনেক রাতেই নরেশ এলো। বললে, খাবার কোথায়? রাসমণি বললে, তোমার খাবারের জোগাড় আমি কেমন করে করব? আমি তো আমার সন্তানের মুখেই খাবার দিতে পারিনি। নরেশ চুপ করে গেল। চোখে মুখে তার ভাঁজ। বাচ্চাদের মুখে আজ খাবার ওঠেনি? এত ভয়ঙ্কর কথা। ভোরের আলো সবে ফুটেছে। ঘুম ভেঙে গেল রাসমণির। কিন্তু অবাক কাণ্ড, নরেশ নেই। এই ভোরে সে কোথায় গেল কে জানে। সত্যি মানুষটার লজ্জার বালাই নেই। রাসমণি উঠে প্রাতকৃত্য সেরে দক্ষিণ পাড়ার দিকে গেল। ওখানেই সয়াহরির বাড়ি। সয়াহরি এত ভোরে বৌঠানকে দেখে অবাক হয়ে গেল। বললে, কি সৌভাগ্য আমার, আমার বাড়িতে আজ স্বয়ং মা লক্ষ্মীর আগমন ঘটেছে। সয়াহরি গরু পোষে। একটা ঘটি করে 1 ঘটি দুধ রাসমণির হাতে দিয়ে বললে, অধমের আর কি আছে গো মা, এইটুকুই দিলাম, তোমার ছেলেদের খাইও। রাসমণির চোখ ছলছল করে উঠল। কাল থেকে তার নারী ছেঁড়া ধন অভুক্ত। বললে, হরিদাদা, আমার একটা কাজ করতে পারবে? আমার গয়নাগুলোকে আমি বন্ধক রাখতে চাই, ওগুলো আমার নিজস্ব। সয়াহরি বললে, এ কেমন কথা বলছো বৌঠান? গয়না বন্ধক কেন দেবে? রাসমণি উত্তর দিলে, ঘোষেদের 8 বিঘে জমি কিনব, তাই। সয়াহরির চোখ চিকচিক করে উঠল। বস্তুত এই বৌঠানকে সে অত্যন্ত শ্রদ্ধা করে। আজ যেন শ্রদ্ধার মাত্রা আরও বেড়ে গেল। বললে, আজ দুপুরে গয়না নিয়ে এসো। মাঝের পাড়াতে দীনবন্ধু তেজারতি ব্যবসা করে, সেখানেই নিয়ে যাব। তবে নরেশ কি জানে এসব? কোনো অশান্তির সৃষ্টি হবে না তো? রাসমণির ওসব কোনো চিন্তাই নেই। বললে, মাটি কিনছি, ফসল ফলবে,
গয়নার সদ্গতি হবে। আমি অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবাই বিছানা নিয়েছে। খিড়কির দরজায় সয়ারি এলো। আস্তে করে ডাকলো, বৌঠান, বৌঠান, চলো, সব কিছু সামলে নাও। একটা চাদরের ভিতর গয়নার পোটলা নিলে রাসমণি। বিয়ের পর কয়েকবার পড়েছিল গয়নাগুলো, তারপর তোলাই আছে। রাসমণির চোয়াল শক্ত হয়ে উঠল। একটা কঠিন সিদ্ধান্ত সে নিজেই নিচ্ছে। দীনবন্ধু সব গয়না বন্ধক রাখলে। অনেক টাকা পেল রাসমণি। সাক্ষী শুধুই সয়াহরি। কিন্তু এই টাকা ঘরে বেশি দিন রাখা ঠিক হবে না। তখন বিকেল হয়েছে। রাসমণি বললে, হরিদাদা, ঘোষেদের 8 বিঘে জমির দলিল একবার যাচাই করব, তারপর বায়না দিয়ে রেজিস্ট্রি করব। সয়াহরির আনন্দ বাদ মানে না। শুধুই বললে, এসব কাকপক্ষীও যেন ঘুণাক্ষরে জানতে না পারে। বিকেল হয়ে গেলে বাড়ির সবাই লক্ষ্য করলে রাসমণি নেই। দুই যা আলোচনা করতে লাগলো। কোথায় যেতে পারে সম্ভাব্য স্থান আন্দাজ করতে পারছে না। গতকাল তাকে দু কথা শোনানোর পর আত্মপ্রসাদের প্রসন্নতা লাভ করেছিল ওরা। আজ গভীর সন্দেহ দোলায় দুজনে দুলতে লাগলো। কাল থেকে নরেশ উধাও। কি করতে চাইছে এরা? সন্ধেবেলা রাসমণি বাড়িতে ফিরে আলতা পেরে শাড়িখানা পরলে। ঘটে গঙ্গার জল নিয়ে চৌখাটে সদরে ছটা দিলে। সবার ভালো হবে ভেবে তুলসীর বেদিমূলে প্রদীপ জ্বালালে। মনে মনে কে যেন ওকে বললে, মানুষ সব পারে রাসমণি, সব পারে। মানুষের অনেক ক্ষমতা, শুধুই ঘুমিয়ে আছে এই মাত্র। রাসমণির ঘুম ভেঙেছে। কোনো বাধা তাকে আটকাতে পারবে না। রাত হলো, কিন্তু নরেশ এখনো ঘরে ফেরেনি। আরও এক দুশ্চিন্তার মধ্যে পড়ল রাসমণি। কখনো তো এমন করে না। সেই যে সেদিন বের হলো আর এলো না। এদিকে বাড়িতে এতগুলো টাকা, শত্রু তো ঘরেই। ভীষণ ভয় খেতে লাগলো রাসমণি। বাড়ির লোকজন বললে, নরেশ বাড়ি ছাড়া হয়েছে। অমন ঢেউ নাচানি পাড়া বেড়ানি বউ, তাকে নিয়ে ঘর সংসার চলে না। সেদিন রাতে আশ্চর্য কাণ্ড ঘটল। তুলসীর মূলে প্রদীপ জেলে রান্না করতে আসবে রাসমণি, কিন্তু আজ দুই চা রান্না করছে। কাছে গিয়ে দাঁড়িয়ে রইল রাসমণি। ওরা ডাকলে না, কথা বললে না। রান্না করে সব খাবার নিয়ে চলে গেল। উনুনের মধ্যে ছাই চাপা আগুন। রাসমণির মাথায় আকাশ ভেঙে পড়ল। কি করবে ও? ওদের দালান কোঠাতে ওরা খাচ্ছে, আর রাসমণি মুড়ি আর চিনি দিয়ে ছেলেদের পেটের চাহিদা মেটালো। ওরা কাঁদছে, ভাত চাইছে ওরা। রাসমণির একটাও বাসন নেই। চাল কিনতে এত রাতে কোথায় বা যাবে? ও বাড়ি থেকে উকিঝুঁকি চলছে, কি করে রাসমণি ওরা দেখবে। ছেলেরা ঘুমিয়ে গেলে রাসমণি তুলসীর মণ্ডপে এসে বসে। একটা অনির্দেশের পথে পা বাড়াতে হবে এবার। হঠাৎই বাড়ির মধ্যে প্রবেশ করল নরেশ। এ কি রূপ! ন্যাড়া মাথা, গলায় তুলসীর মালা, কেমন যেন অন্যরকম। এক মুখ হেসে বললে, মায়াপুর গিয়েছিলেন, প্রায়শ্চিত্ত করলাম, মস্তক মুন্ডন করে দীক্ষা। আর বাইরে মন নয়। এবার আমাদের সংসার চলবে রমরমিয়ে। হাঁ করে চেয়ে থাকে রাসমণি। এ আবার কি ভাবান্তর! নরেশ হাসতে থাকে, বলে, কি ভাবছিলে? তোমাকে ছেড়ে পালিয়েছি? রাসমণির কোনো সাড়া নেই। নরেশ বললে, ছেলেদের খাওয়া মিটেছে? রাসমণির এবার চোখের জল বাগ মানল না। বললে, বাছারা আমার না খেয়েই আছে, এখনই ব্যবস্থা করো। সব শুনে নরেশ অবাক হয়ে যায়। এমন হতে পারে মানুষ? পৈতৃক সম্পত্তির আয় তো আছে, তবুও এরকম ব্যবস্থা? বেশ, এবার সে নিজের অংশ বুঝে নেবে। নরেশ শাড়ি কিনলে, চাল কিনলে, কিছু সবজি কিনলে। সেই রাতেই আবার উনানে হাঁড়ি চড়ল। ছেলেরা ঘুম থেকে উঠে পেট ভরে খেলো। তারপর নরেশ আর রাসমণি খেতে বসলো। এখনই জমি কেনার কথা নরেশকে জানাবে না রাসমণি। পরের দিন নরেশ বাড়ি থেকে বের হওয়া তো দূরের কথা, ঘরের কাছে মন দিল। বড় বউ বললে, আজ কোন দিকে সূর্য উঠেছে ঠাড়পো? এ তো দেখছি আশ্চর্য ব্যাপার। নরেশ গম্ভীর হয়ে বললে, দাদারা বাড়িতে এলো বলল, আজ সম্পত্তির হিসাব বুঝে নেব। এতদিন ভাবতাম মাথার উপরে তোমরা আছো, কিন্তু এখন সন্তানের ভবিষ্যৎ বুঝে নিতে হবে।
সংসার যখন পেতেছি। বড় বউ নিজের কানকে যেন বিশ্বাস করতেই পারছে না। দিব্যি বাউন্ডেলে ছিল, ওর ভাগের জমির ফসল নিয়ে সামান্য খাওয়া পড়ায় কাজ মিটে যাচ্ছিল। খুব ভুল হয়ে গেল চালে। এখন যে করে হোক এদের থামাতে হবে। নাটক করে কাঁদতে লাগলো বড় বউ। বললে, আমরা একান্নবর্তী সংসারে আছি, একসাথে থাকতে গেলে থালা বাসনও ঠোকাঠুকি হয়। না না, তাই কখনো হয় নাকি? আমরা কেন ভিন্ন ভাতে পাড়াপড়শি হতে যাব? আর ছোট বউ সাক্ষাৎ অন্নপূর্ণে, ওর হাতের রান্নার সোয়াদটাই আলাদা। রাসমণি বুঝতে পারলো এর পিছনে আসল কোনো উদ্দেশ্য কাজ করছে। তবে এখন সে কিছুই বলবে না। চুপচাপ আবার সকলের রান্না করতে লাগলো। গৃহকাজে নরেশ সাহায্য করতে লাগলো। তবে একবার হাঁড়িতে ভাঙন ধরলে তাকে আটকানোর সাধ্য বিধাতার নেই। নরেশ ভাবলে নিজের জমিটুকু পেলে সে চাষ করবে, নইলে বেকার বাউন্ডুলে নাম ঘুচবে না। কয়েকদিন পর দাদাদের কাছে গিয়ে বললে, আমার জমি আমি নিজেই চাষ করতে চাই, আমার 10 বিঘে জমি তুমি বুঝিয়ে দাও। দাদাদের কিছুই করার থাকে না। বললে, বেশ, তাই হোক। জমি যেহেতু বাপুতির সম্পত্তি, সেখানে ওজোর আপত্তি চলে না। তবে এতদিন তোমরা আমাদের সংসারে প্রতিপালিত, তাই 2 বিঘা কম পাবে। আর ভিটের ভাগ বলতে মাটির ভিটে তোমার। নরেশ বললে, 10 বিঘে জমির ফসল সংসারে ঢুকলো, সেই হিসেবটা কি দেবে? দাদারা আমতা আমতা করে, কি বলবে বুঝতেই পারে না। বললে, তাহলে কি ভিন্ন হতে চাও? বড় বউ আর মেজ বউ বললে, ভালোই আইন শিখেছ, আইনবাজ শ্বশুর তার আইনবাজ মেয়ে বউ কিনা। রাসমণির কানে এলো কথাটা। সে গিয়ে বললে, যার জমি সে দানপত্র করে স্বর্গে গেছে, এখন কি করে 2 বিঘে জমি নেবেন? আইনে তো বলে না। হাঁ করে তাকায় সবাই। দানপত্র দলিল নরেশকে দেওয়ার বরদাদা। বলে, বেশ, তোর সম্পত্তি তুই চাষ করে খা। দলিল নিয়ে নরেশ ঘরে আসে। বাক্সে দলিল রাখতে গিয়ে দেখে লক্ষ লক্ষ টাকা। কোথা থেকে এলো এই টাকাটা? ঠিক সেই সময় সয়াহরি আসে। ডাক দেয়, বৌঠান, আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি আসবে, তুমি তৈরি হয়ে নাও। নরেশ আশ্চর্যের উপর আশ্চর্য হয়ে গেল। বললে, হরিদাদা, তোমার বৌঠান কোথায় যাবে? সয়াহরি বুঝতেই পারেনি যে নরেশ এই সময় বাড়িতেই থাকবে। বললে, কেন, তুমি কিছুই কি শোনোনি? বৌঠান কিছুই বলেনি? নরেশ না সূচক মাথা নাড়ে। বাস্তবিক সে কিছুই জানে না। কিছুক্ষণ পর গাড়ি আসে। বাক্সে রাখা টাকা নিতে গেলে নরেশ বলে, এই টাকা কোথা থেকে এলো? তুমি কোথায় চললে? রাসমণি বললে, এ টাকা আমার নিজস্ব, আমি জমি কিনব, আজ দলিল হবে, 8 বিঘে জমি। নরেশ বললে, সেটাই তো জিজ্ঞেস করলাম, টাকা কোথা থেকে এলো? রাসমণি বললে, আমার গয়না বন্ধক দিয়েছি। নরেশ চিৎকার করে উঠল, তোমার মাথা খারাপ হয়ে গেছে? এখন সেসব গয়না ছাড়াবে কি করে? আর এত কিছু করেছো, আমাকে জানাবার প্রয়োজন মনে করনি? এতে আমার সম্মান নষ্ট হয়। রাসমণির চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। বলল, এতদিন পর কি ঘুম ভাঙল তোমার? এত জোরে চিৎকার করে পৌরসত্ব না দেখাতেই পারো। সংসার কোনো যাত্রাপালা নয়, বুঝেছ? আর যা বলার আমি এসেই বলবো। এখন শুভ কাজে যাচ্ছি। যে মায়ের সন্তান না খেয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ে, সেই মা গয়না পরে পটের বিবি সাজতে পারবে না। ঘোষেদের বুড়ো কর্তা মরেছে। যতদিন কর্তা বেঁচে ছিল জমি কেউ বিক্রি করতে পারেনি। ওদের ছেলেরা এখন চন্দননগরের বাসিন্দা। গায়ে ঘরে থাকবে না ওরা। ধান রোয়া জমি বিক্রি করছে ওরা। সয়াহরি বললে, বৌঠান, কদিন পরেই ধান উঠবে, ওটা তোমার বিরাট লাভ। রেজিস্ট্রি হয়ে গেল জমি। রাসমণির খুব আনন্দ হলো। 1 হাঁড়ি রসগোল্লা কিনলে বাড়ির জন্য। এদিকে সয়াহরির সাথে যখন সে গাড়িতে উঠল, তখন 2 বউ নরেশের কাছে এসে বলতে লাগলো, হ্যাঁ ঠাকুরপো, ছোট বউয়ের দেমাগ দেখলে? তা পরতা বেটা ছেলের সাথে কোথায় গেল বলো দেখিন? কদিন থেকেই ভাই গুজুর গুজুর ফুসুর ফুসুর চলছে। বলি, ও কি বাপের বাড়ি গেল নাকি? নরেশ চুপ করে থাকে। বাপের বাড়ি কথায় সম্বিত ফিরে পায়। বললে, ঠিকই বলেছ, ওর বাপের বাড়ি আমিও যাব,
শ্বশুরমশাইকে সব জানানোর প্রয়োজন। নরেশ বেরিয়ে গেল। বিকালে রাসমণির প্রত্যাবর্তন দেখে দুই বউ হাঁ। বললে, কি ব্যাপার ঠাড়পো, যে তোমার বাপের বাড়ি গেল সে কি থেকেই গেল শ্বশুরবাড়ির আদর খেতে? রাসমণির বুঝতে বাকি থাকলো না যে আকাট নরেশ তার বাবার কাছে গয়নার কথা বলতে গেছে। তা যাক, আজ মনটা তার খুশিতে ভরে গেল। একটা পরিবর্তনের হাওয়া যেন তাকে বদলে দিল। সন্ধ্যার সময় আজ তুলসীর পুজো করবে রাসমণি। সন্ধ্যার কত মাহাত্ম্য! পিতামহ ব্রহ্মার একমাত্র কন্যা সন্ধ্যা। যখন তার দাদা মদনের সাথে রতির বিয়ে হলো তখন স্বয়ং ব্রহ্মা 5টা বাণ দিয়েছিল মদনকে। মদন তখন কামদেব, আর ওই বাণ পিতা ব্রহ্মার উপর প্রয়োগ করলে সামনের কন্যা সন্ধ্যার দিকে দৃষ্টি গেল পিতার, সাথে সাথেই কালো হয়ে গেল সন্ধ্যা। তখন ব্রহ্মা বর দিলেন কন্যাকে, দিনের শেষে তুই যে ঘরে যাবি সেখানেই আলো দিয়ে প্রদীপ জেলে তোকে অভিনন্দন জানাবে প্রতিটা ঘর, আর সেই ঘর সুখ সমৃদ্ধিতে ভরে যাবে। রাসমণি আজ ঘিয়ের প্রদীপ জ্বাললে, আরতি করলে তুলসী দেবীকে, প্রদক্ষিণ করলে তুলসীর গাছ। বড় বউ আর মেজ বউ বললে, আদিক্ষেতা দেখলে বাঁচি না। সন্ধ্যার সময় পুজো সেরে রান্নাঘরে গেল রাসমণি। আজ মাংস রান্না করবে। রেজিস্ট্রি হলো আজ। সবাইকে মাংস রান্না করে খাওয়াবে আজ, সাথে রসগোল্লা। বাড়ির উঠোনে লঙ্কা গাছে কুলো লঙ্কা হয়েছে। কি ঝাল এই লঙ্কার! সেদিন যখন রাসমণি আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাচ্ছিল তখনও খেয়েছিল। বাপরে বাপ, ব্রহ্মতালু পর্যন্ত জ্বলে গিয়েছিল। আজ 8টা লঙ্কা তুলল। একটা বাটিতে লঙ্কা চিড়ে রেখে পেঁয়াজ কুটছিল রাসমণি। অনেকটা মাংস, পেঁয়াজ তো লাগবেই। বড় বড় করে আলু কাটা, তাতে জল দিলে। দারুচিনি, লবঙ্গ আর এলাচ নিলে কয়েকটা। শিলে আদা রসুন বাটতে হবে। মাংস রান্নার অনেক ফিরিস্তি। বড় বউ তক্কে তক্কে ছিল। এ বাড়িতে এসে বললে, কি রান্না করবি জিজ্ঞেস করলি না, অথচ রান্নার আয়োজন। কি ব্যাপার ছোট বউ? ছোট বউ বললে, সবার জন্য মাংস এনেছি দিদি। আসার পথে দেখলাম খাসি কেটেছে হাটে, কেজি 3 নিলাম। দুই বউ মুখ তাকাতাকি করতে লাগলো। বললে, সে তো অনেক দাম, কোথায় পেলি এত টাকা? তোর বাবা নিশ্চয়ই দিল। বড় হাঁড়িতে মাংস চাপিয়েছে রাসমণি। গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। সয়াহরি আজ এখানেই খাবে। দুই যা কাজে হাত দিয়েছে। কত মিষ্টি তাদের ব্যবহার। গোটা পরিবার যেন হরিপদ আত্মা। শুধুই নরেশ এখনো আসেনি। আশ্চর্যের মানুষের সাথে সে ঘর বেঁধেছে বটে। আজ দুই দাদা মাটির বাড়িতে এসে উঠেছে। মাটির রোয়াকে বসে রেডিও শুনছে। কতদিন এ বাড়িতে মাংস হয়নি। রাসমণির আনন্দ ধরে না। তবুও চিন্তা করে কি এমন হলো সবাই আজ এত ভালো হয়ে গেল কি করে? ওরা কি জেনেছে ছোট বউ 8 বিঘে জমি কিনেছে? তাই তার সমাদর বেড়ে গেছে। কে বলল ওদের? নিশ্চয়ই নরেশ বলেছে। রাতে সবাই হই হই করে খেতে বসলে। রাসমণির মাটির উঠানে হ্যাচাক জ্বেলেছে সয়াহরি। সত্যি সে সয়াহরি বটে। কিন্তু সেই সময় নরেশ প্রবেশ করল। কিন্তু সঙ্গে বৃদ্ধ রামকালী চাটুজ্জে। বাবাকে অনেক দিন পর দেখে রাসমণি ছুটে এগিয়ে এলো। রামকালী চাটুজ্জে বললে, কি লক্ষ্মীর শোভায় মাটির ঘরে, সবাই কেমন একসাথে আছো। তুলসীর তলা কত সুন্দর আলোকিত। জামাইয়ের মুখে শুনলাম তুমি গয়না বন্ধক দিয়ে জমি কিনেছ। আমি ভীষণ খুশি হয়েছি। তবে গয়নাগুলো আমি ছাড়িয়ে দিতে চাই। পরিবারের এই অবস্থার মধ্যে জমি কেনা খুব প্রয়োজন ছিল। রাসমণির মাথার মধ্যে সব তালগোল পাকিয়ে গেল। পারিবারিক অভাব অভিযোগের কথা সে তো কখনো বাবাকে বলেনি। তবে কি নরেশ সব বলে দিল? তবুও সাহসে ভর করে বললে, কি অবস্থার কথা তুমি বলছো বলো তো বাবা? আমি তো ভালোই আছি। কিছুক্ষণ চুপ করে থেকে রামকালী বললে, নরেশের দুই দাদার চাকরি আর নেই। দেশের স্বাধীনতার সাথে ওদের কোম্পানি লাটে উঠেছে। কেন, তুমি এসব শোনোনি? রাসমণির মুখে রাঁ কেড়ে না। গোটা বাড়ি নিস্তব্ধ। রাসমণির কাছে সব পরিষ্কার হয়ে গেল। এখন চাষবাসী ভরসা। আজ রাসমণির বয়স হয়েছে। যৌবনের সেই দিনগুলোর কথা মনে হলে একটা কথাই তার মনে হয়,
মানুষ হলো সম্পদ, তার অসীম শক্তি। সারা জীবন ফসল ফলায় মানুষ, তারপর রাশি রাশি ধান ওঠে খামারে। ধান মানেই ধন। পৃথিবীর মানুষ শুধুই ফসল নেয়, সব নেবে। কীর্তি যশ সব, শুধুই দিন ফুরালে নতুনের হাতে সব তুলে দেওয়া। পূর্বপুরুষ থেকে যাবে ওই তুলসীতলার মতো অকুণ্ঠ বিশ্বাসে। যুগ পাল্টাচ্ছে, নতুন যুগের উষারানী খিলখিল করে হাসছে। রাসমণির অসমাপ্ত গল্প নতুন দিনের উষারানী শোনাবে। এসব ভাবতে ভাবতেই বৃদ্ধা রাসমণির চোখে আঁচলের খুঁট চলে যায়। চোখ মুছে উষারানীর হাসি দেখে রাসমণি। সেই 8 বিঘে জমি কেনার পর যখন সোনার ধান উঠেছিল, তখনও এই হাসির টোল পড়েছিল প্রতিটি ধানের শীষে। নতুন এইভাবেই ধরা দিক। ষষ্ঠীর পুজোর পর তুলসীর মূলে দীপ জ্বেলে দেয় রাসমণি। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশানগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।